নমস্কার, বাংলা স্পেয়ারে আপনাদের স্বাগত জানাই। আজকে হঠাৎ কিছুক্ষণের জন্য একটু আগে বাংলা টেলিভিশন চ্যানেল খুলেছিলাম। সেখানে দেখলাম মাদ্রাসার শিক্ষকেরা বঞ্চনা এবং প্রতারণার অভিযোগ তুলে শেষ পর্যন্ত রাজপথে নামতে বাধ্য হয়েছে এবং তাদের মধ্যে সামনের সারিতে বেশ কয়েকজন মুসলিম মহিলাও ছিলেন। এরকম দৃশ্য আপনারা কলকাতায় চট করে দেখতে পাবেন না। সেই জন্য এটা খুবই কৌতূহলোদ্দীপক ব্যাপার। আমার তার চেয়েও কানে বাজল যে ভাষায় ক্যামেরার সামনে এই শিক্ষকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুণ্ডুপাত করছিলেন। কেউ বলছেন উনি মিথ্যেবাদী, আমাদের সঙ্গে ক্রমাগত প্রতারণা ছাড়া আর কিছুই করেননি। একটি মেয়ে বলছিলেন যে আমাদের ব্যবহার করে ভোটে জিতে তারপর আমাদেরই ছুঁড়ে ফেলে দিয়েছেন। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের প্রকৃত স্বরূপ। অত্যন্ত কড়া ভাষায় এই ধরনের কথাবার্তা যদি বিজেপি ক্যাডাররা বলতো তাহলে কোনো আপত্তি ছিল না, যদি সিপিএম বা কংগ্রেস বলতো তাহলেও ধরতাম এটা রাজনৈতিক লড়াইয়ের অংশ বিশেষ। কিন্তু মাদ্রাসার শিক্ষকরা যখন মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য রাজপথে প্রতারক বলে, তখন বুঝতে হবে ধর্মের কল এবার বাতাসে নড়তে শুরু করেছে। এই দৃশ্য দেখে হয়তো আমাদের নবান্নের 14 তলা থেকে দীর্ঘশ্বাস পড়ছে, শেষ পর্যন্ত ব্রুটাস তুমিও। দেখুন, মাদ্রাসা শিক্ষকদের বিষয়টা নিয়ে আমি একটু পরে আসছি। আমি যবে থেকে এই ইউটিউব চ্যানেল করেছি বোধহয় অসংখ্যবার আপনাদের একথা গোচরে আনার চেষ্টা করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলিমদের উন্নয়ন নিয়ে যেসব কথা বলেন সেটা তার আরও 5টা প্রতিশ্রুতি এবং অ্যাচিভমেন্টের মতোই 16 আনার উপর 18 আনা বুজরুগি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে মুসলিমদের পাশে রাখার জন্য প্রধানত 3টি অস্ত্র ক্রমাগত ব্যবহার করে চলেছেন। তার মধ্যে একটি অস্ত্র খুব পোটেন্ট, সেটা হলো বিজেপির ভয় দেখানো। নইলে একজন মুখ্যমন্ত্রী মাথায় শাড়ির আঁচল ঢেকে ঈদের সভা থেকে বলতে পারেন যে আপনাদের সুরক্ষা আমাদের হাতে, আপনারা ভয় পাবেন না। ভাবখানা এমন যেন পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা দারুণ নিরাপত্তার বিপন্নতায় ভুগছেন এবং দশভুজা হিসেবে তাদেরকে আড়াল করার, রক্ষা করার দায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে নিয়েছেন। এই ধরনের আস্ফালন থেকেই বোঝা যায় যে শূন্য কলসি তো, তাই আওয়াজ একটু বেশি। এই যে ভয়, এই ভয়কে মুসলমান সমাজে প্রতিনিয়ত সঞ্চারিত করার দায়িত্ব পালন করে থাকেন যারা মমতার কাছে, তারাই হচ্ছেন মুসলিম সমাজের অভিভাবক। অর্থাৎ মসজিদে মসজিদে যে ইমাম এবং মুয়াজ্জিনরা আছেন তাদেরকে তোষণ করো, আর এলাকার মুসলিম গুন্ডাদের চিহ্নিত করে তাদেরকে খোলা ছুট দিয়ে দাও, যাতে তৃণমূলের স্বার্থ সংরক্ষিত থাকে। ভোটের সময় গুন্ডামি করে তারা ইভিএম মেশিনগুলোয় ম্যাজিক দেখিয়ে দিতে পারেন। এই যে 7 লক্ষ ভোটে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতেন বা জিতেছেন, ওই তল্লাটের যে কোনো মানুষকে জিজ্ঞেস করে দেখবেন সেটা কাদের কৃতিত্ব এবং কিভাবে
কার্যত ইভিএমে বাকি প্রার্থীদের নামের উপর সেলোটেপ লাগিয়ে দিয়ে একতরফাভাবে এই ভোটের ব্যবস্থা করা হয়েছে, in connivance with state administrative officials, police, and in most cases spearheaded by local Muslim goons. সুতরাং এদের উপযোগিতা সাংঘাতিক। 3 নম্বর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সব ক্ষেত্রেই করে থাকেন, সেটা হলো 4 পয়সার কাজ করলে তিনি 16 আনা করেছেন বলে দাবি করেন। কেননা আমার মনে আছে সাচার কমিটির রিপোর্টে বুদ্ধবাবুর জমানার শেষের দিকে মুসলিমদের হতশ্রী চেহারাটা যখন বেআবরু হয়ে পড়ল, তখন বুদ্ধদেব বাবুও বেজায় ঘাবড়ে গিয়ে যে কাজ তার কাছ থেকে কখনো প্রত্যাশিত ছিল না সেটাই করে বসলেন। অর্থাৎ নিয়ম কানুন পদ্ধতি এইসবের তোয়াক্কা না করে তিনি ওবিসির মধ্যে কতগুলো মুসলিম সম্প্রদায়কে ঢোকানো যায় সেই চেষ্টা করলেন। তার ফল কি হয়েছে আপনারা জানেন। এবং এই অসাধু পন্থা মমতাও মনে করেছেন এই পথেই তিনি সংখ্যালঘুদের সংরক্ষণের ব্যবস্থা করবেন। ধর্মের নামে সংরক্ষণ যে ভারতবর্ষের সংবিধান অ্যালাউ করে না, সেটুকু বোঝার মতো বোধ এবং বুদ্ধি আমাদের মুখ্যমন্ত্রীর নেই। তিনি হাইকোর্টে ধাক্কা খাবেন, সুপ্রিম কোর্টে ধাক্কা খাবেন, আর রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বলবে কে হাইকোর্ট কে সুপ্রিম কোর্ট, আমি ওবিসিদের সম্পর্কে যা সিদ্ধান্ত নিয়েছি সেটা অবিচল থাকবে। অর্থাৎ এই ইমাম মুয়াজ্জিনদের ভাতা এটাও কিন্তু অসাংবিধানিক। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছিলেন, রাষ্ট্র কখনো একটি বিশেষ ধর্মের যারা রিলিজিয়াস লিডার্স তাদেরকে এইভাবে ভাতা দিতে পারে না। কি করলেন মমতা? তিনি ঘুরপথে গিয়ে ওয়াকফ বোর্ড এর মাধ্যমে এই টাকা তো ওই 30,000 ইমাম মুয়াজ্জিনকে দিয়েই যাচ্ছেন। এর থেকে একটা জিনিসই পরিষ্কার হয়, সেটা হলো সংবিধান বিরোধী কাজ ক্রমাগত করে যাওয়ার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় যে রেকর্ড করেছেন, ভারতবর্ষের দ্বিতীয় কোনো রাজ্যে তা হয়েছে বলে আমি শুনিনি। এমনকি মুলায়ম সিং যাদব কিংবা অখিলেশ যাদবের মতো সমাজবাদী পার্টির নেতারা যখন লখনৌর তখ্ত দখল করেছিলেন এবং মুসলিমদের প্রতি তাদের যে আনুগত্য, সেই আনুগত্য সত্ত্বেও সেখানে এই ধরনের কার্যকলাপ চোরা পথে নয় বাঁকা পথে নয় যে কোনো উপায়ে অসাধুভাবে কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি। খুব ভালো হতো যদি এই পাইয়ে দেওয়ার রাজনীতিটা মুসলিম সমাজের, বিশেষ করে বাঙালি মুসলিম সমাজের একেবারে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছত। ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি নাকি সাচার কমিটির রিপোর্ট মেনে প্রায় সবকটা সুপারিশ কার্যকর করে দিয়েছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই বলা সম্ভব। আপনাদের স্মরণে থাকতে পারে 1 বছর পরে তিনি বলেছিলেন সরকারের কাজের 99% আমরা করে ফেলেছি। সুতরাং মমতা যা বলবেন সত্যটা ঠিক তার বিপরীত, এটা ধরে নিয়ে দয়া করে বাংলার মানুষকে এগোতে হবে।
অনেক দিন ধরে এই ঢপবাজি শুনতে 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 এখন সংখ্যালঘু মুসলিমরাও বুঝেছেন যে তাদেরকে শুধুই ক্যানন ফডার হিসেবে এই মহিলা ব্যবহার করেন। ভোটের আগে বিজেপির জুজু দেখিয়ে এদের ভোট সংহত করেন এবং সেই সংহত করার কাজে যে মোল্লাতন্ত্রকে তিনি 12 মাস 30 দিন ফুল বেলপাতা দিয়ে তোষণ করেন, তাদের দায়িত্ব দেন যে আপনারা দয়া করে গ্রামের মানুষদের জুম্মাবারের নামাজে বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে না বাঁচিয়ে রাখলে আমাদের অস্তিত্ব কিন্তু বিপন্ন হয়ে যাবে। একবার যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় এসে যায় তাহলে আমাদের যে কি দুর্দিন নেমে আসবে সেটা আপনারা ভাবতেও পারছেন না। এবং এতে কাজও হয়। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, যেগুলি মুসলিম প্রধান জেলা, আমি সেখানে আমার চাক্ষুষ করারও সুযোগ হয়েছে যে এই ইমাম মুয়াজ্জিনদের প্রভাব কতখানি এবং ভোটের ক্ষেত্রে কতটা কার্যকর। কিন্তু আসল উন্নয়নের ক্ষেত্রে লবডঙ্কা। এই একটা কথাই আমি বারবার বলছি, আবার বলবো, প্রয়োজনে রাস্তায় নেমেও বলতে রাজি আছি। সেটা হচ্ছে কলকাতা শহরে কিছু বিহারি এবং উর্দুভাষী সংখ্যালঘুদের দেখে আমরা যেন গোটা বাংলার সংখ্যালঘু সমাজের কথা ভাবার চেষ্টা না করি। এবং অকপটে কথা স্বীকার করতে আমার দোষ কোনো রকম কুণ্ঠা নেই যে কলকাতা শহর এবং শহরাঞ্চলে জনাব বাপি হাকিমের মতো পয়গম্বর থাকায় এই হিন্দি বলা এবং উর্দু বলা মুসলিম সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে এবং পুলিশ ও প্রশাসনের একেবারে চোখ পাল্টি খাওয়ার সুফল হিসেবে তারা এই মহানগরের বুকে একটা জীবন্ত উপদ্রবের চেহারা নিচ্ছে। কিন্তু তারা কতজন? পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ বলতে যারা বোঝায় তারা অধিকাংশই বাংলাভাষী, অধিকাংশ মানে ওভারওয়েলমিংলি বাংলাভাষী, এবং তারা গ্রামে থাকেন। তাদের উন্নয়ন সত্যিই কতটা এগোলো এই 15 বছরে? সাচার কমিটির রিপোর্টে যে দুর্দশার কাহিনী বিবৃত হয়েছিল তার থেকে গত 15 বছরে মুসলিম সমাজ এক ছটাকও এগিয়েছে কি? এগোতে যদি, তাহলে আজ মাদ্রাসার শিক্ষকরা এইভাবে রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীর মুণ্ডুপাত করার সাহস দেখাতেন না। আপনারা জানেন, সাচার কমিটির রিপোর্ট আমি ছেড়ে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার 5 বছর পরে 2016 সালে অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্ট এবং তার সঙ্গে আরও কয়েকটি সংগঠন, স্ন্যাপ এবং লিভিং রিয়ালিটি অফ মুসলিমস ইন ওয়েস্ট বেঙ্গল, এটা নিয়ে একটা বিস্তারিত সার্ভে করে। এই সার্ভেটা করা হয়েছিল 93 না 97 হাজার লোকের মধ্যে, স্প্রেড অ্যাক্রস 97,000 হাউসহোল্ড মানে পরিবার, 81টা ব্লকের 73টা ওয়ার্ড এবং 30টি শহরাঞ্চল। আমার নিজের ধারণা, এত ব্যাপকভাবে মুসলিমদের অবস্থা আর কোনো রিপোর্টে সাম্প্রতিককালে অনাবৃত হয়নি। সেই রিপোর্টের বুলেট পয়েন্ট কি?
সে আপনাদের যদি শোনাই আপনারাও কিঞ্চিত ঘাবড়ে যাবেন। 80% গ্রামীণ মুসলিম এ রাজ্যে মাসে 5,000 টাকার চেয়ে কম উপার্জন করে। আপনার বাড়িতে যে পরিচারিকা আছেন আজকাল তাকে 5,000 টাকা দিলেও তিনি কাজ করতে প্রথমত সম্মত হবেন না। আপনার ড্রাইভারকে আপনি যে টাকা বেতন দিতে হবে তার অর্ধেকের অর্ধেক বাংলার গ্রামের মুসলিম সমাজের 80% মানুষ উপার্জন করেন না। এদের মধ্যে আবার এই 80%-এর মধ্যে 38% আছেন যারা মাসে 2,500 টাকা উপার্জন করে। 2025 সালের জুন মাসের শেষে আমরা এই তথ্য নিয়ে আলোচনা করছি, এটা মনে রাখবেন। এই রুরাল মুসলিম পপুলেশনের মধ্যে মাত্র 4% পরিবার আছে যাদের মাসিক আয় 15,000 টাকা বা তার চেয়ে বেশি। Only 4%. 96% of Muslims living in rural Bengal virtually are living on subsistence. এবার দেখুন এমপ্লয়মেন্ট প্যাটার্ন কি। এই রিপোর্ট বলছে রাফলি 47% ওয়ার্কিং মুসলিম অ্যাডাল্টস ইন রুরাল এরিয়াস আর এনগেজড অ্যাজ এগ্রিকালচারাল অর ক্যাজুয়াল লেবার। ক্ষেত মজুরের কাজ করে অথবা ঠিকে শ্রমিকের কাজ করে। 47%, একটা কমিউনিটির প্রায় অর্ধেক। এবং মাত্র 2.7% স্বাক্ষর মুসলিমদের গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত শিক্ষা হয়েছে। একেবারে দেখছেন না বারফাটাই মাদ্রাসা, তার মধ্যে 600 কতটা রেকগনাইজড, আর তার চেয়ে একটু বেশি পরিমাণে আনরেকগনাইজড, যাদেরকে আমরা খারিজি মাদ্রাসা বলি। এই খারিজি মাদ্রাসাগুলোর বাপ মা অভিভাবক কিচ্ছু নেই। এরা প্রধানত অনুদান ভিত্তিক একটা শিক্ষা প্রতিষ্ঠান, যার শিক্ষার সিলেবাস এবং শিক্ষা প্রণালী এটা বাঙালি মুসলমানদের কাছে বিশেষ প্রতিবন্ধক স্বরূপ বলেই আমি মনে করি। আরবি, ফার্সি, কোরআন এইসব শিখে বাঙালি মুসলিমের কোনো লাভ নেই। আরবি শিখলেই আপনি মিডল ইস্টে চাকরি পাবেন এই রকম গ্যারেন্টি হচ্ছে সম্পূর্ণ ভুয়ো। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বলেছিলেন তিনি নাকি 10,000 মাদ্রাসা করে দেবেন। কার্যত কিছু খারিজি মাদ্রাসা তৈরি হয়েছে আপনা থেকে, আর রেকগনাইজ মাদ্রাসার কি অবস্থা আজকে শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি দেখে আপনারা তা বিলক্ষণ বুঝতে পারছেন। এই যে পপুলেশন, তার মধ্যে ফিমেল লিটারেসি যদি দেখেন তাহলে হ্যাজ ইমপ্রুভড মোর দ্যান মেল। পুরুষের চাইতে মহিলাদের সাক্ষরতার প্রবণতা কিছুটা বেশি। আর 15% মুসলিম শিশু যাদের বয়স 6 থেকে 14-র মধ্যে, তারা এই বয়সের পর আর স্কুলে থাকতেই চায় না। সেই কারণেই স্কুল থেকে ড্রপ আউট হওয়া শিক্ষার্থীদের মধ্যে ওভারওয়েলমিং মেজরিটি হচ্ছে মুসলিম পরিবারের বাচ্চারা। এবং এর পিছনে লজিকটাও খুব সিম্পল। যেখানে গড় আয় পরিবারের 5,000 টাকা, সেখানে সেই পরিবার
তাদের সন্তানকে 14 বছরের পরে লেখাপড়া করানোটাকে হয় বিলাসিতা নয় অপ্রয়োজনীয় বলে মনে করেন। তার চেয়ে বরং তারাই যদি ওই স্কুলের মাঠ ছেড়ে বরং বাপের সঙ্গে ক্ষেত খামারে যায়, তাহলে কিছু উদ্বৃত্ত আয় পরিবারে আসতে পারে। এটা হচ্ছে আর্থিক দুরবস্থার একটা প্রামাণ্য প্রতিফলন। নইলে মুসলিম সমাজ লেখাপড়া করতে চায় না, সেই জন্যেই তারা পিছিয়ে আছে, এই যে কিছু কথা আমরা আলটকপা বলে দিই, এর কোনো ভিত্তিই নেই। এবার আসে যাক বেসিক অ্যামেনিটি অ্যান্ড হাউসিং। মুসলিম হাউসহোল্ডের 59% তারা বাস করেন এমন সব বাড়িতে যেগুলো খুব সস্তার মেটেরিয়াল দিয়ে তৈরি, আর 48% যেখানে জেনারেল পপুলেশনের মধ্যেও তারাও বাস করেন, কিন্তু মুসলিমদের মধ্যে এই সংখ্যাটা 59%। তারপরে অনলি 15% তাদের বাড়িতে নলবাহী জল আসে। 85% সংখ্যালঘু মুসলিম বাংলার নলবাহী জল কাকে বলে আজ পর্যন্ত চাক্ষুষ করারই সুযোগ পাননি। এবং এটা যে কত বড় বিপদ সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কোথাও কখনো আলোচনা হচ্ছে বলে শুনবেন না। যেহেতু ধরুন নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, যেখানে মুসলিমদের সংখ্যাধিক্য খুব, সেখানে যেহেতু পাইপড ওয়াটার আসে না, ফলে গ্রাউন্ড ওয়াটারের উপর তাদের নির্ভর করতে হয়। হয় টিউবওয়েল, নয় কোনো বোরিং ওয়েল লাগিয়ে। এবং জলের স্তর নামতে নামতে এমন জায়গায় পৌঁছেছে যে এই সব জেলার বেশ কয়েকটি অঞ্চলে আর্সেনিক এখন প্রায় এই কয়েক বছর আগে শেষ হওয়া করোনার মতো এপিডেমিক প্রপোর্শন নিয়েছে। সুব্রত মুখোপাধ্যায় যখন পঞ্চায়েত মন্ত্রী ছিলেন, তিনি এই সমস্যা সম্পর্কে অবহিত ছিলেন এবং সাধ্যমতো যা করার চেষ্টাও করেছিলেন। কিন্তু এখন এ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কে, তার নাম কি, আপনাদের যদি প্রশ্ন করি, আপনারা বই না দেখে বা গুগল না ঘেটে জবাব দিতেই পারবেন না। সুতরাং শুধু যে তাদের যেটা প্রয়োজন আমি সেটা দিতে পারছি না তাই নয়, বরং তাদের বাধ্য করছি বিষাক্ত জল প্রত্যহ পান করতে। এরপরে আসুন এই মুসলিম ভিলেজগুলোর, গ্রামগুলোর মধ্যে অন্তত 1/3 গ্রাম তাদের রাস্তা পাকা নয়। বর্ষার সময় অনিবার্যভাবে জল জমে এবং সেই জল ছড়াতে তাদের জিনা হারাম হয়ে যায়। মাত্র 9% রাস্তা মুসলিম গ্রামে আলকাতরা দেওয়া, যাকে এদের ভাষায় বলে ব্ল্যাক টপ রোড। এবার আসুন রুরাল কনসেন্ট্রেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ। 65% রুরাল ব্লক were found to be Muslim majority। পশ্চিমবঙ্গে কত 341 না 43টা ব্লক আছে, তার মধ্যে 65টি ব্লকে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। এতৎসত্ত্বেও শিক্ষা, বিদ্যুৎ, রাস্তাঘাট, স্বাস্থ্য অন্যান্য ব্লকের তুলনায় এই মুসলিম প্রধান ব্লকগুলি অনেকাংশে পিছিয়ে আছে। তার মানে দাঁড়াচ্ছে যে সাচার কমিটির রিপোর্টে
যে ছবিটা ধরা পড়েছিল বাস্তবে 15 বছর পরে তাতে কোনো ব্যত্যয়ই হয়নি। উল্টে ধীরে ধীরে মুসলিম সমাজ বুঝতে পারছে যে দিদির একমাত্র উদ্দেশ্য হলো তাদের সাহায্য নিয়ে উপর্যুপুরি সব ভোটে জেতা, আর তারপরে যথারীতি হয় বিস্তৃত হয়ে যাওয়া আর নয় একেবারে বাকতাল্লা এমনভাবে দেওয়া যাতে এই মুসলিম সমাজ সর্বদা একটা বিভ্রান্তির মধ্যে বাস করে। এই যেখানে হকিকত, সেখানে আপনারা ধরেই নিতে পারেন মাদ্রাসা শিক্ষার হাল কি। হঠাৎ করে যদি শিক্ষকদের বেতন, এরা বেতনও না, এরা অনারারিয়াম পায় 52 টাকা, সেটাও বন্ধ হয়ে যায় এবং ক্রমাগত আইনের প্যাঁচে কখনো এটা বন্ধ হচ্ছে, কখনো ওটা বন্ধ হচ্ছে, এই পরিস্থিতি সৃষ্টি হয়। তাহলে যারা আলোকপ্রাপ্ত হলো, মাদ্রাসায় শিক্ষকতা করার মতো উপযুক্ত যোগ্যতা অর্জন করলো, তারাই যদি প্রতিবাদ করতে বাধ্য হয়, সেটাও আবার আলোকপ্রাপ্তির জন্যই, তাহলে গ্রামীণ মুসলিম যেদিন সার সত্যটা বুঝবেন, তারা কি এই সরকারকে সমর্থন করেই যাবেন? দেখুন, মুসলিমরা বোকা, এই প্রপোজিশনের উপর দাঁড়িয়ে যারা সরকার চালান তাদের চাইতে বোকা পৃথিবীতে আর কোনো শ্রেণী আছে বলে আমি মনে করি না। ভালো থাকবেন, ফিরে আসছি রাত্রি 9টায়।